একাদশ শ্রেণীর ছাত্ররা তোমাদের বাংলা অর্থাৎ সাহিত্য চর্চার যে প্রথম পাঠ্যটি রয়েছে কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটা আলোচনা আজকে করব। কর্তার ভূত এই রচনাটি আলোচনা করার পূর্বে আমাদের জেনে নেব আমরা এটি কোথা থেকে গৃহীত হয়েছে। এটি লিপিকা থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত গ্রন্থ লিপিকা থেকে এটি সংগৃহীত হয়েছে। এই লিপিকা গ্রন্থে লেখকের ব্যক্তিগত অনুভূতির কাব্যময় রূপ ফুটে উঠেছে এবং তা ক্রমশ গদ্যকাব্যের রূপ লাভ করেছে। লিপিকার ভাষা গদ্যের সীমান্ত অতিক্রম করে কবিতার রাজ্যে প্রবেশের জন্য পা বাড়িয়েছে। এই লিপিকা গ্রন্থ থেকে আমাদের পাঠ্য কর্তার ভূত রচনাটি গৃহীত হয়েছে। রচনাটি 1326 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এই রচনাটিকে আমরা রূপকধর্মী ছোট গল্পও বলতে পারি। এখানে কর্তার যে ভূত তাকে কেন্দ্র করে প্রচলিত সমাজ তথা রাষ্ট্র ব্যবস্থার অধীন হয়ে মানবজাতি যে অন্ধ সংস্কারের প্রতিপালন করে চলেছে তাকেই ব্যঙ্গের আকারে প্রকাশ করেছেন কবি। মানুষের স্বাধীন সত্তা প্রচলিত ধ্যান ধারণার বশবর্তী হয়েই পরাধীনতাকে বরণ করেছে এবং নিজস্ব সৃষ্টিশীলতার বিপরীতে স্থবিরতার প্রতি যে অন্ধকীটের মতো আকর্ষণে যে সমস্ত মানুষ যুগ যুগান্তর ধরে নিজ স্বাধীন চিন্তা চেতনাকে বিসর্জন দিয়েছে তাদেরকে এবং স্থবির সমাজ ব্যবস্থাকে রূপকের আকারে বিদ্রূপ করেছেন কবি। কর্তার ভূত, এখানে আমাদের জেনে নিতে হবে ভূত বলতে আমরা কি বুঝি। ভূত বলতে কোনো অশরীরী বা কোনো কিছুকে বোঝানো হচ্ছে না। এখানে ভূত বলতে এখানে অতীতকে বোঝানো হয়েছে। অতীত অর্থাৎ প্রাচীন অন্ধ সংস্কারাচ্ছন্ন চিন্তা চেতনাকে এখানে বোঝানো হয়েছে। এরপর আসবো মূল পাঠের আলোচনায়। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কী দশা হবে? শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে তো ঠান্ডা রাখবে কে? তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো নেই। দেখো, এই অংশে প্রথমে বলছে এখানে সবাই কি করছে? সবাই নিজের সত্তাকে, অস্তিত্বকে বিকিয়ে দিয়ে বসে আছে। তারা কার কাছে সব বিকিয়ে দিয়েছে? কর্তার কাছে। অর্থাৎ কর্তা তার কাছে যে স্বাধীন চিন্তা, স্বতন্ত্র চিন্তা, সব কিছু সাধারণ মানুষ বিকিয়ে দিয়েছে। সুতরাং কর্তার যখন মরণকাল উপস্থিত তখন সাধারণ মানুষ বলছে, তুমি গেলে আমাদের কী দশা হবে? অর্থাৎ মানুষ যখন চিন্তা চেতনা তার দেশের কর্তার কাছে, শাসকের কাছে বিকিয়ে দিয়ে বসে আছে, তখন তাদের তো চিন্তারই কথা, চিন্তা হওয়ারই কথা যে তাদের কি হবে। শুনে তারও মনে খুব দুঃখ হলো, অর্থাৎ বুড়ো কর্তারও খুব দুঃখ হলো। আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? ঠান্ডা রাখবে মানে কি? তাদের সব কিছু থেকে ভুলিয়ে রাখা, ভবিষ্যৎ চিন্তা থেকে ভুলিয়ে রাখা। সেই ভুলিয়ে রাখাটা কি হবে? কিন্তু তা বলে তো মরণ এড়াবার জো নেই। দেবতা তখন দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। অর্থাৎ ভূতের মৃত্যু নেই মানে কি? ভূত মানুষের ঘাড়ে যদি চেপে থাকে সেখানে কি হচ্ছে? সেখানে আর তার তো নাববার ভয় নেই, কারণ তার তো মৃত্যু নেই। সুতরাং সেই অস্তিত্বহীন চিন্তা চেতনার যে অবস্থান, যে অন্ধ সংস্কার, সেটাকেই ঘাড়ে চেপে থাকার কথা এখানে লেখক বলেছেন। এরপরে আসি, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই, সকল ভাবনা ভূতের মাথায় চাপে। অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই। তোমরা দেখো, এখানে ব্যঙ্গের আকারে লেখক বলছেন, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো যখন দেবতা বলে দিয়েছে মানুষের মৃত্যু আছে কিন্তু ভূতের মৃত্যু নেই। তা শুনে তারা খুব নিশ্চিন্ত হয়েছে, কারণ তাদের পক্ষে দাসত্ববৃত্তিকে মেনে নেওয়া তাদের মজ্জাগত হয়ে গেছে। তারা স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে ভুলে গেছে, বা তারা চায়ও না চিন্তাভাবনা করতে।
কারণ এখানে বলছে দেখো, ভবিষ্যৎকে মানলে তার জন্য যত ভাবনা, ভবিষ্যতের কথা যদি আমরা ভাবি যে আগামী দিন আমাদের কেমন যাবে, কিভাবে পড়াশোনা করলে ভালো ফলাফল হবে, সেই সব না করে আমরা যদি অতীতের কোনো সুখস্মৃতি নিয়ে বিস্মৃত থাকি ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে আমাদের মাথায় কোনো চাপ থাকে না। কিন্তু একটা চিন্তাশীল সমাজে, একটা একটা আধুনিক সমাজে, সেখানে মানুষ কি করে, ভবিষ্যতের কথা ভাবে। কিন্তু এখানে যে দেশের কথা বলা হয়েছে কর্তার ভূত রচনাতে, সেখানে মানুষের কোনো ভাবনাই নেই, তাদের সকল ভাবনা ভূতের মাথায় চাপে। আবার দেখো লেখক কেমন ব্যঙ্গ করেছেন, অথচ তার মাথা নেই, সুতরাং কারো জন্য মাথা ব্যথাও নেই, অর্থাৎ তার অস্তিত্বহীন, অতীত এখানে অস্তিত্বহীন। সুতরাং যেভাবে চলছে, অন্ধ সংস্কারের বশবর্তী হয়ে, পরাধীনতার বশবর্তী হয়ে সেভাবে চলতে দেওয়াটাই এখানে সাধারণ মানুষের চা পাওয়ার সঙ্গে জড়িত। সুতরাং ভবিষ্যতের জন্য যে সৃষ্টিশীলতার প্রয়োজন, তা থেকে মানুষ সম্পূর্ণভাবে বিমুখ হয়ে উঠেছে। এরপর দেখো, তবু স্বভাবদোষে যারা নিজে ভাবতে যায়, তারা খায় ভূতের কানমোলা। সেই কানমোলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। অর্থাৎ এখানে যে কজন মানুষ স্বাধীন চিন্তাশীল মানুষেরা, যারা ভবিষ্যৎ চিন্তা করে, তাদের এখানে কি বলা হয়েছে, তারা ভবিষ্যতের জন্য ভাবতে যায়। আর ভাবতে গেলে কী হবে, ভূতের কানমোলা খাবে। অর্থাৎ প্রাচীনের ধ্বজাধারী যে সমস্ত মানুষরা রয়েছে, যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে, তারা তাদের এই যে স্বাধীন চিন্তা করার সেই চিন্তা চেতনাকে তারা সমূলে বিনাশ করতে চায়। তোমরা গ্যালিলিওর কথা পড়বে যখন, কোপার্নিকাসের কথা পড়বে যখন, এই সমস্ত বিজ্ঞানীরা যখন নতুন করে একটা নতুন আবিষ্কারের কথা বলছে, তখন প্রচলিত সমাজ তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তাদের সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে নিপীড়ন করা হয়েছিল। সুতরাং যখন কেউ এই স্বভাবদোষে নিজে ভাবতে যায়, নিজে কোনো কিছু সৃষ্টিশীল কোনো কিছু ভাবতে যায়, তখন তাকে কানমোলা খেতে হয়। তখন সেই কানমোলাকে না যায় ছাড়ানো, তা থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। বিচার কে করবে? সবাই তো ভূতগ্রস্ত হয়ে পড়ে আছে। তারা দেশের স্থবির চেতনায় উদ্বুদ্ধ মানুষের দ্বারা তারা কি হয়, পীড়িত হয়, নিপীড়িত হয়ে থাকে, সেটাই এখানে বলা হয়েছে। এরপর দেখো, দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা, একেই বলে অদৃষ্টর চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত, ঘাসের মধ্যে, গাছের মধ্যে, আজও এই চলার আভাস প্রচলিত। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সেই অদৃষ্টের চালে চলা, এই অংশটা তোমরা ভালোভাবে দেখবে। অদৃষ্টের চালে চলার কথা বলেছে। এই সব কথা যাই হলো, তারপর শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করছে, তাদের অত্যন্ত আনন্দ হচ্ছে। অর্থাৎ এখানে দেখো, দেশশুদ্ধ লোক যখন ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলছে, দেশের তত্ত্বজ্ঞানীরা মানে কি, প্রচলিত যারা দেশের রাজার বা দেশের শাসকের অনুগত যারা রয়েছে, সেই সমস্ত তত্ত্বজ্ঞানীরা তারা বলছে চোখ বুজে চলাই আদিম চলা। কারণ চোখ চাইলেই তো তারা দেশের দোষ ত্রুটি ভুল সব দেখতে পাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তার থেকে অন্ধ হয়েই থাক তারা, তাদের দেখার দরকার নেই, চোখ বুজে চলাই তাদের চলুক, একেই বলে অদৃষ্টর চালে চলা। অর্থাৎ ভাগ্যের হাতে বশবর্তী হয়ে জীবন যেদিকে চলছে চলুক, মানুষের সৃষ্টিশীল মানুষ হিসেবে কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। অর্থাৎ সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলতো, ঘাসের মধ্যে, গাছের মধ্যে, আজও এই চলার আভাস প্রচলিত। মানুষের মধ্যে যারা এই চিন্তাধারায় নতুন সৃষ্টির পথ নেই, নতুন সৃষ্টির পথ তারা ধরে না, প্রাচীন ধ্যান ধারণার বশবর্তী হয়ে লেখক এই যে মানুষ, এই যে প্রাচীন ভাবধারা যেখানে স্থবিরতাই প্রধান, তাকেই ব্যঙ্গ করেছেন কবি। মানুষ যেখানে বিবেক বুদ্ধি বলে তার কিচ্ছু নেই, সব কিছুতে অন্ধ সংস্কারের কাছে বিকিয়ে দিয়ে বসে আছে। এবার এসব শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করছে, যেখানে তাদের লজ্জা পাওয়ার কথা, কিন্তু তাদের যে অপারগতা, তাদের যে সৃষ্টিহীনতা, তাদের যে স্থবিরতা, তার জন্যও তারা আভিজাত্য অনুভব করছে, তাতে অত্যন্ত আনন্দ পাচ্ছে। কারণ যারা স্বাধীনভাবে কথা বলতে চেয়েছিল, হাতে গোনা মানুষেরা যারা প্রতিবাদ করতে চেয়েছিল, তাদের সেই প্রতিবাদীরা সংখ্যায় অত্যন্ত নগণ্য, এবং অন্ধ সংস্কারের বশবর্তী মানুষেরা তাদের চিরকাল অপমানিত, লাঞ্ছিত করে থাকে। এইটাই তাদের এখানে আনন্দের কথা, সেই আনন্দের কথাই এখানে বলা হয়েছে। এরপর দেখো, ভূতের নায়েব ভুতুরে জেলখানার দারোগা।
এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে তোমাদের এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনের যে প্রশ্নগুলো আসে সেখান থেকে আসতে পারে। ভূতের নায়েব ভুতুড়ে জেলখানার দারোগা। সেই জেলখানার দেয়ালে সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না, এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কী উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ সবই তো একটা কাল্পনিক ব্যাপার। তাদের মাথায় যে ভূতকে বসিয়ে রেখেছে, কাঁধে ভূতকে বসিয়ে রেখেছে, সেটাও তো তাদের একটা অন্ধ সংস্কার, যাকে দেখা যায় না। এবং তাদের যে জেলখানা, সেই জেলখানাও সেই অন্ধ সংস্কারের বশবর্তী হওয়ার একটি ধারণা মাত্র। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছটাক তেল বেরোয় না, যা হাটে বিকোতে পারে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, অন্তত শান্তিটা থাকে। কত যে শান্তি, তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তাই নেই, কেন ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসে আছে। আচ্ছা দেখো, ভূতের নায়েব ভূতের জেলখানার দারোগা। সেই জেলখানার কথা বলা হচ্ছে যা চোখে দেখা যায় না। অর্থাৎ আমি যদি অন্ধ সংস্কারকে আমার চারপাশে ঘিরে রাখি, সেই সংস্কারই আমাকে আস্তে আস্তে গ্রাস করবে। সেরকমই জেলখানার কথা এখানে বলা হয়েছে। এবার সেই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, ঘানি ঘোরালে কী হয়, সেখান থেকে তেল বেরোয়। কিন্তু এখান থেকে কোনো তেল বেরোয় না যে থেকে হাটে বিকোতে পারে। হাটে বিকোতে পারলে যদি তেল বেরোতো তাহলে কী হতো, দেশের অর্থনীতি সচল থাকতো। কিন্তু তা যায় না, তা বেরিয়ে যায় কি মানুষের তেজ। যে সমস্ত মানুষ স্বাধীন চিন্তা চেতনা করে, তাদের জেলখানায় পোড়া হয়। জেলখানায় পড়ে তাদের তেজ, তাদের যে স্বাধীন চিন্তা করার ক্ষমতা, সেটাকে নষ্ট করে দেওয়া হয়। সমস্ত কিছু তাদের তেজকে নষ্ট করে দেয়। মানুষের তেজ হচ্ছে প্রতিবাদী মানুষের যে সত্তা, তাকে আঘাত করা হয়, যাতে তারা বিশ্বাসের প্রতি অধীনস্থ হয়ে থাকে। এবার যখন এরকম তেজ বেরিয়ে যাচ্ছে মানুষের, সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মধ্যে আর প্রতিবাদী সত্তা আর থাকছে না। তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি অন্তত থাকছে। শান্তি অন্তত থাকছে। সেই শান্তি কিসের শান্তি? শান্তি হচ্ছে এখানে কোনো আনন্দের কোনো শান্তি নয়। সে শান্তি হচ্ছে বাধ্য হয়ে অন্ন না থাকলে প্রতিবাদ করা যাবে না, বস্ত্র না থাকলে প্রতিবাদ করা যাবে না, স্বাস্থ্য না থাকলে প্রতিবাদ করা যাবে না। এই যে মুখ বুজে থাকার, অন্ধ হয়ে চলার, অন্ধ সংস্কারের বশবর্তী হয়ে চলার, পরাধীনতাকে নিঃশব্দে মেনে নেওয়াকেই এখানে বলা হয়েছে এখানে শান্তি। সেই শান্তি এখানে বিরাজ করছে। আর কত যে শান্তি তার দৃষ্টান্ত হিসেবে বলছে, অন্য সব দেশে বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে কী করছে, ওঝার খোঁজ করে। ওঝা মানে কি? যারা বিপদ থেকে রক্ষা করবে, এখানে তারাই বিপদগ্রস্ত। অর্থাৎ এদেশে সকলে অন্ধ সংস্কারকে স্বীকার করে নিয়েছে, তাই এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসে আছে। এরপর দেখো, এইভাবেই দিন চলতো। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগতো না। চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যৎ ভ্যাঁও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। এখানে দেখো বলছে, এইভাবেই তাদের দিন চলতো। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে কোনো দ্বিধা ছিল না। তারা নতমস্তকে তাদের পরাধীনতাকে স্বীকার করে নিয়েছিল এবং সেটা নিয়ে তারা গর্বও করত। কারণ তাদের আর কিছু করার নেই, তারা অন্য কথা বলতে পারে না। তাদের প্রচলিত শাসকের মতের সঙ্গে মত না মিললে তারা কী হবে, তাদের কানমোলা খেতে হবে। তাই তাদের সেটা নিয়ে গর্ব করতেই হতো। তাদের অবস্থাটা কেমন ছিল? পোষা ভেড়ার মতো, ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যতে ভ্যাঁ ম্যাঁ কিচ্ছু করছে না, চুপ করে পড়ে থাকে। একদম মাটি যেমন স্থবির হয়ে পড়ে থাকে, সেরকম পড়ে আছে। ভূতগ্রস্ত লোকেরা তাদের এই পরনির্ভরশীলতা নিয়ে গর্বিত ছিল। স্বাধীন বুদ্ধি বিসর্জন দিয়ে তারা ভ্যাঁও করে না, ম্যাও করে না। তাদের অবস্থা পোষা ভেড়ার মতো, যেটা খোঁটায় বাঁধা আছে। তাদের নড়বার কোনো আকাঙ্ক্ষাও নেই, ক্ষমতাও নেই। এই অবস্থায় কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল। সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি, তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে, বুকের রক্ত পিষে ভূতের খড়পড়ে ঢেলে দেবার জন্যে নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে।
অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশে যেখানে মানুষ নিজেদের স্বাধীন বুদ্ধি বিবেচনা দিয়ে ভবিষ্যতের কথা ভাবে, এদেশে মানুষ সব কিছুকে ভূতের অর্থাৎ অতীতের কাছে, অতীত অন্ধকারের কাছে, অন্ধকারাচ্ছন্ন জগতের কাছে সঁপে দিয়ে বসে আছে, যেখানে কুসংস্কারটাই আর পরাধীনতাই তাদের কাছে প্রধান বিবেচ্য হয়ে উঠেছে। অন্যান্য দেশে কি হয়, তাদের শ্রমের মাধ্যমে তাদের রথচক্রটাকে তারা সচল রাখে। বুকের রক্ত পিষে এখানে কি হয়, বুকের রক্ত পিষে ভূতের খড়পড়ে শুধু ঢেলে দেওয়া হয়। সুতরাং মানুষ এখানে একেবারে কি হয়েছে, স্থির হয়ে গেছে। মানুষ এখানে নড়েও না, চড়েও না, তারা একেবারে যেন মাটি হয়ে আছে, চিরকালের মতো মাটি। কিন্তু অন্যান্য দেশের মানুষেরা ঠিক তার বিপরীত তাদের অবস্থা। তারা নতুন সৃষ্টিশীলতাকে আঁকড়ে ধরেছে, তারা ভয়ঙ্করভাবে সজাগ হয়ে রয়েছে, তারা তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রেখেছে। এরপর এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়লো। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও, আর পাড়ার কথা তো বলাই আছে। কিন্তু বর্গি এলো দেশে, নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল, এমন হলো কেন? তারা এক বাক্যে শিখানেরে বললে, এটা ভূতের দোষ নয়, ভুতুরে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ। বর্গি আসে কেন? অর্থাৎ দেখো, এখানে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে কি হচ্ছে, খোকা ঘুমুলো, পাড়া জুড়লো। এই দুটো লাইন আমাদের ছোটোবেলায় শোনা লাইন, এবং এই দুটো যদি এই লাইন থেকে বলছেন লেখক, বলছে খোকা ঘুমুলে পাড়া জুড়লে কী হবে, খোকার পক্ষে আরামের হবে, খোকার অভিভাবকও স্থির থাকবে, তাদের পক্ষেও আরামের হবে, এবং পাড়াও তো ঠান্ডা হয়ে থাকবে। এরকম হলো। কিন্তু কী হচ্ছে, এরপর তো বর্গি আসার কথা আছে, ছোটোবেলায় শোনা আমাদের সেই ছড়া, সেখানে বর্গি আসার কথা আছে। বর্গি কারা? বর্গি হচ্ছে মারাঠি অশ্বারোহী লুটেরা বাহিনী, যারা দেশে লুটতরাজ চালিয়ে বেড়াতো। অর্থাৎ এখানে বর্গি বলতে সাম্রাজ্যবাদী শক্তির কথা বলা হয়েছে। এবার বলছে, যখন মানুষ সব কিছু, তাদের মধ্যে কিছু করার নেই, তারা তাদের স্বাধীন চিন্তা চেতনাকে বিকিয়ে দিয়ে যখন বসে আছে, তা সত্ত্বেও বর্গিরা আসছে, বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিরা আসছে, তখন কি হচ্ছে, ইতিহাসের পথটা, নইলে ছন্দ মিলছে না, এখানে ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকছে। তখন দেশের কিচ্ছু করার থাকছে, দেশের শিরোমণি চূড়ামণি অর্থাৎ যারা জ্ঞানদাতারা রয়েছেন, যারা শাসকের নিকটবর্তী, যারা তাদের জ্ঞান দিয়ে মানুষকে অন্ধ হয়ে থাকার, অন্ধ কীটের মতো চলার, প্রাচীন কীটের মতো চলার পরামর্শ দিয়ে থাকে, তারা বলছে এমন কেন হলো? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তারা বলছে জিজ্ঞেস করা হচ্ছে এমন হলো কেন, বর্গিরাই আসছে কেন এখানে, তার ফলে কী হবে দেশের? বর্গিরা এলে তো খাজনা চাইবে। বলছে তারা এক বাক্যে তখন শিখানেরা কি বলছে, এটা ভূতের দেশ নয়, ভুতুরে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ, বর্গি আসে কেন। এখানে প্রতিবাসী মানুষদের শায়েস্তা করতে শাসক গোষ্ঠী চিরকাল তৎপর থাকে, তাই প্রতিবাদ না করলে কোনো ভয় নেই। কিন্তু বিপদকে প্রতিরোধ করার ক্ষমতাও সে দেশের মানুষের আর থাকছে না, কারণ তারা চিরকাল প্রতিবাদের বিরুদ্ধে নীরব থেকেছে। তারা প্রতিবাদ করার বদলে তারা নীরব থেকেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে নীরব থেকেছে। তাই তত্ত্বজ্ঞানীরা বলেছে বর্গী অর্থাৎ এখানে বিপদ কেন আসবে, বিপদেরই তাই দোষ এখানে। শুনে সকলেই বললে, তা তো বটেই, অত্যন্ত সান্ত্বনা বোধ করলো তার ফলে তারা। দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গেরস্তর টেকা দেয়, ঘর থেকে বেরোবারও পথ নেই, একদিক থেকে এ হাঁকে খাজনা দাও, আরেক দিক থেকে ও হাঁচে খাজনা দাও। এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে। অর্থাৎ এখন যখন এই অবস্থা, বর্গিরা যখন এসে তখন তারা খাজনা চাইবেই। এবার যতই তারা নিজের মনে আপন মনে সান্ত্বনা বোধ করুক, কিন্তু খাজনা তো সকলে চাইবেই, কারণ চারদিকে দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ভূতের পেয়াদা, সদরের রাস্তায় ঘাটে অভূতের পেয়াদা, ঘরে গৃহস্থের টেকা দেয়, ঘর থেকে বেরোনোর পথও তারা বন্ধ করে রেখেছে। যে এদিকে দেশের মধ্যে যেখানে স্বাধীন কথা বললে নিপীড়িত হতে হবে, সেরকম অবস্থা যখন বাহ্য শক্তি আসছে, বহির শক্তি আসছে, তারাও খাজনা চাইছে। আর এদিক থেকে দেশের যারা শক্তি, যারা দেশের শাসন ব্যবস্থা চালাচ্ছে, তারাও খাজনা চাইছে। তাহলে এত খাজনা কোথা থেকে দেবে, খাজনা দেবো কিসে? অর্থাৎ ইংরেজদের ঘরেও খাজনা দিতে হচ্ছে, আবার তারা এদেশে সব কিছু লুট করেও নিয়ে যাচ্ছে, আর অধর্ম ও কুসংস্কারের কাছে মানুষ নিজেকে বিকিয়ে দিয়েছে। তাই তাদের এই দুরবস্থার কথা এখানে ফুটে উঠেছে। তাই তারা খাজনা দেবে কিসে, এই প্রশ্ন চিহ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। এতকাল উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। অর্থাৎ এখানে বিভিন্ন বিদেশি শক্তি, শক, মোগল, পাঠান, হুন,
বহু বিদেশি শক্তি এসে তারা লুটতরাজ চালিয়ে গেছে দেশে, তারা শাসন করে গেছে। কিন্তু জগতে যারা হুঁশিয়ার তাদের কাছে না, যখন এইভাবে তারা বিদেশি শক্তিরা এলো, শক, মোগল, পাঠান, হুন প্রভৃতিরা, তারা কী গেল, লুটতরাজ চালিয়ে গেল, তারা বেবাক ধান খেয়ে গেল। তখন কারো হুঁশ ছিল না। আর জগতে যারা হুঁশিয়ার তাদের কাছে এরা কেউ ঘেঁষতে চায় না, অর্থাৎ এখানে স্থবির জাতির মানুষরা কারো কাছে ঘেঁষতে চায় না, তার পাছে তাদের প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাজে ঘেঁষে এবং প্রায়শ্চিত্তও করে না। শিরোমণি চূড়ামণির দল পুঁথিকুলে বলেন, বেহুঁশ যারা তারাই পবিত্র, অর্থাৎ যারা অন্ধ হয়ে চলে, যাদের কোনো স্বাধীন চিন্তা চেতনার মত নেই, স্বাধীন মতামত নেই, তারাই পবিত্র। হুঁশিয়ার যারা, অর্থাৎ যারা সব কিছুর প্রতিবাদ করে, তারাই হচ্ছে অসুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো। প্রবুদ্ধমেব সুপ্ত, অর্থাৎ প্রকৃত জ্ঞানীরা, চেতনাপ্রাপ্ত ব্যক্তিরা মাত্রই ঘুমন্ত অবস্থায় থাকে, নীরবে থাকে, তারা প্রতিবাদ করে না। সুতরাং এখানে দেখা যাচ্ছে বেহুঁশ যারা থাকবে তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অসুচি। এই অংশটার মাধ্যমে লেখক এখানে কী বোঝাতে চাইছেন? সেই একই কথা, অন্ধে কীটের মতো চলাকেই এখানে বোঝাতে চাইছেন। কিন্তু যখন খাজনা চাইতে আসবে, খাজনা দেব কিসে, সে প্রশ্নের উত্তরও সে দেশের শাসকের কাছে নেই, সাধারণ মানুষের কাছে নেই। তারা সেই খরগোশ যেমন কোনো শত্রুকে দেখলে মুখ লুকিয়ে বসে থাকে, সেইভাবে মুখ লুকিয়ে থাকাটাই তাদের কাছে সান্ত্বনার, তাদের কাছে গর্বের, তাদের কাছে আভিজাত্যের। কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেব কিসে। শ্মশান থেকে, মশান থেকে ঝোড়ো হাওয়ায় হাহা করে তার উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। দেখো এখানে খাজনা দেব কিসে, সেই প্রশ্নের উত্তর তো এখনও পাওয়া যায়নি। কারণ সব কিছুই তো তাদের শেষ। শাসিত তথা শোষিত ভারতবাসীর খাজনা দেবার মতো কিছুই নেই। তাই তাদের এখন কি করতে হবে? আব্রু, ইজ্জত, ইমান সব কিছুই তাদের বলি প্রদত্ত করতে হবে, তা দিয়েই তাদের খাজনা দিতে হবে। এখানে বলছে প্রশ্নমাত্রই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে। সঙ্গে আরও কী প্রশ্ন এসছে দেখি, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? অর্থাৎ মানুষের মনে এবার প্রশ্ন জাগতে শুরু হচ্ছে। তারা বলতে চাইছে, ভারত কি চিরকাল পরাধীন থাকবে? মানুষ কি এরকম অন্ধকারাচ্ছন্ন অন্ধ সংস্কারের বশবর্তী হয়েই চিরকাল থাকবে? তারা স্বাধীনতা পাবে না এ থেকে? শুনে ঘুমপাড়ানি মাসি পিসি আর মাস্তুত পিস্তুত দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ, এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। তাহলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের? সেই তাহলে ঘুম মানে কি? যে কুসংস্কারকে আদিমকাল থেকে মেনে চলা হয়েছে, যার ফলে যারা ঘুমপাড়ানি মাসি পিসি মাস্তুত পিস্তুত দল যারা রয়েছে, অর্থাৎ সেই প্রাচীনের ধ্বজাধারী যারা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে। তারা বলছে, কী সর্বনাশ, এমন প্রশ্ন তো কোনোদিন শুনিনি। তাহলে এই ঘুমপাড়ানি মাসি পিসি কারা? মাস্তুত পিস্তুত দল কারা? তারা হচ্ছে যারা চুপ করিয়ে রাখতে চায় সকলকে, তারা ধর্মভীরু করে রাখতে চায় প্রত্যেক মানুষকে। তাহলে তাদের প্রশ্ন হচ্ছে, তাদের সেই ঘুমের কি হবে? সেই অন্ধ হয়ে চলার কি হবে? সেই আদিমতম ঘুমের কি হবে? সকল জাগরণের থেকে প্রাচীনতম ঘুমে? কারণ স্বাধীনভাবে ভাবতে গেলে, স্বাধীন চিন্তা চেতনা করতে গেলে ভূতের কানমোলা খাওয়ার ভয় আছে, জেলখানার ঘানি টানার ভয় আছে। সুতরাং সেই সব করার দরকার নেই। প্রাচীন ঘুমটার কী হবে? কিন্তু প্রাচীন ঘুম তো দিয়ে সব সমস্যার সমাধান নয়, অন্ধকারের পথে চলায় সব সমস্যার সমাধান নয়। কারণ বর্গীরা আসবে, তারা খাজনা চাইবেই। তখন কি হবে? প্রশ্নকারী বলে, সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের কি করা যায়? মাসি পিসি বলে, বুলবুলির ঝাঁককে কৃষ্ণনাম শোনাবো আর বর্গীর দলকে, অর্থাৎ যারা এখানে খাজনা চাইতে সব কিছু লুটপাট করে নিতে এসছে, তাদের কৃষ্ণনাম শোনালে তারা শুনবে না। কিন্তু তবুও তাদের আর কিছু করার নেই, তাদের আর বলার কিছু নেই, তাদের কৃষ্ণনাম শোনানো ছাড়া উপায় নেই। তাই এখানে বলছে, অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে, যেমন করে পারি ভূত ছাড়াবো। ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ, এখনও ঘানি অচল হয়নি। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে শোয়। দেখো এখানে অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে, যেমন করে পারি ভূত ছাড়াবো। অর্থাৎ স্বাধীনতাকামী মুক্ত চিন্তার মানুষ, তারা সংখ্যায় নগণ্য, তারা অর্বাচীন। অর্থাৎ এখানে অর্বাচীন বলতে অকালপক্ষ তরুণের দল কথা বলা হয়েছে। তারা যখন এই পরাধীনতা থেকে মুক্তির কথা বলছে, তখন সঙ্গে সঙ্গে ভূতের নায়েব, অর্থাৎ এখানে শাসকের যে প্রতিনিধি, অন্ধ সংস্কারের বশবর্তী করে রাখার যারা প্রতিনিধি, তারা ভয় দেখিয়ে বলছে, চুপ, ঘানি এখনও অচল হয়নি। তাদের আবার ভয় দেখিয়ে, তার ভূত ছাড়ানোর কথা বললে তাদের আবার ভয় দেখিয়ে তাদের
পুনরায় নিস্তব্ধ করে দেওয়া হয়। শুনে কি করছে, খোকা আবার নিস্তব্ধ হয়ে যাচ্ছে, তারপর পাশ ফিরে শোয়ে। সুতরাং প্রতিবাদ করার কিছু পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, নতুন সৃষ্টিশীলতার কিছু পাওয়া যাচ্ছে না। এরপর দেখো, মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোর করে বলে, কর্তা এখন কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা। কর্তা বলেন, সেইখানেই তো ভূত। অর্থাৎ এখানে দেখো, অন্ধবিশ্বাস, পরাধীনতার ভূতকে ঘাট থেকে নামাতে গেলে ভয়কে আগে দূর করতে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে রূপকের আকারে বলছেন, কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। অর্থাৎ সে অতীত, সে তার সেই যে অন্ধ বিশ্বাস, সেটাই ভূত হয়ে আমাদের ঘাড়ে চেপে আছে। তাই তাকে জিজ্ঞেস করে দু একজন মানুষ ভূতের নায়েবের দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, কিন্তু রাত্রি হলেই হাত জোর করে তারা এই ভূতের কাছ থেকে, কর্তার ভূতের কাছ থেকে মুক্তি চাইছে। কর্তাকে তারা জিজ্ঞেস করেছে, এখনও কি ছাড়বার সময় হয়নি? কর্তার জবাবে কি বলছে? বলছে সে তার ধরাও নেই, তার ছাড়াও নেই। কারণ সাধারণ মানুষ তাকে অন্ধ বশবর্তী হয়ে, অন্ধ সংস্করণের বশবর্তী হয়ে, পরাধীনতার যে দাসবৃত্তি, সেই দাসবৃত্তিকে মেনে নিয়েছে। তাই সুতরাং তাদের আর কিছু করার নেই, কারণ তারা নিজেরা যদি ঘাট থেকে ভূতকে নামাতে চায়, তাদের সেই স্বাধীন চিন্তা চেতনার মধ্যে দিয়েই ঘাট থেকে ভূত নেমে যাবে। কারণ ভয় যেখানে, ভূত তো সেখানেই। সেই অন্ধবিশ্বাস, পরাধীনতার ভূতকে ঘাট থেকে নামাতে গেলে ভয়কে দূর করতে হবে, নতুন করে ভাবতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, পরাধীনতার গ্লানিমোচন ঘটাতে হবে এবং নতুন সংস্কার, প্রাচীন সংস্কার, অন্ধ সংস্কারকে মুছে ফেলে বিজ্ঞানের পথে, আধুনিকতার পথে দেশকে গড়ে তুলতে হবে। তাই রবীন্দ্রনাথ এখানে কী করলেন, রূপকের আকারে এই তার যে মনের যে কথা, সেটা তিনি বললেন, যেখানে সমাজের কুসংস্কার, অন্ধকার মাখা ধর্মান্ধতাকে দূরীভূত করে নতুন চেতনার জাগরণ চেয়েছেন তিনি, যা অন্ধকারের বুক চিরে আলোর দিশারি হয়ে উঠবে। চোখ বুজে চলাই জগতের আদিম চলা, এই আদিমতার স্থবিরতাকে হটিয়ে জঙ্গম জীবন